আমি তাকতুম বাজাই, আমি তাকতুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম আমি তাকতুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, তাও সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই। বাংলা জন্ম দিলাই আমারে, বাংলা জন্ম দিলাই আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধারে। বাংলা জন্ম দিলাই আমারে। মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ নাই। সব ভুলে যাই, তাও ভুলে না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই। হ্যালো, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজারলি বাতে। আমার সাথে আজকে আছে খ্যাপা ফিমেল ব্যান্ড। তো আমার যেটা প্রথম প্রশ্ন হচ্ছে যে খ্যাপা ফিমেল ব্যান্ড না হয় খেপি কেন হলো না ব্যান্ডের নাম? এটা আমি বলবো না, অভিজিৎ বলবে? বলো, আমি তো বলছি। অ্যাকচুয়ালি খ্যাপা মানে তো খ্যাপামি, হ্যাঁ, তো সেটা ওরকম ভাবে জেন্ডার হয় না। মানে আমরা বাংলা ব্যাকরণে অনেক সময় পড়ি বাউল, বাউলানি, খ্যাপা, খ্যাপা, খেপি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে খেপতে যারা ভালোবাসে তারা সবাই খ্যাপা। এটা একটা জেনারেলাইজ করা। ফ্যান্টাস্টিক, তো ফ্যান্টাস্টিক। অভিজিৎ যদি কিছু বলো। একদম সেই, মানে যখন আমরা খেপি, মানে খেপিয়ে বেড়াই, গান বাজনার জন্য আমরা খেপা একদম। একদম। তো গান বাজানো তো অবশ্যই খেপা, কিন্তু ওই জেন্ডারটা এখানে নেই। ওভারঅল সবাই খেপা আমরা। রাইট, রাইট, মানে রাইট। আমাদের জীবনের জার্নির ক্ষেত্রে শুধু তো গান বাজানোটা খেপা হয় না, সবার প্রফেশনাল সে যদি সে না খেপাবি না থাকে, সে রসাস্বাদন করা যায় না। সেটাই খেপা। আচ্ছা, তো এই যে ব্যান্ডটা আপনারা যে তৈরি করলেন, মানে খেপা খোঁজে পরশ পাথর। ওয়াও, क्या बात, क्या সেই बात, পরশ क्या পাথরটা আমাদের সবার হৃদয়ে থাকে। অ্যাবসলিউটলি, क्या बात, क्या बात। তো আমার যেটা মানে নিজের একটা খুব জানার একটা চেষ্টা ছিল আপনাদের, মানে যখন আমি ডিসকভার করি হচ্ছে যে প্রথমত আপনাদের যে ব্যান্ডের যে যারা সদস্য, সবার একটা বিভিন্ন মানে এজ গ্রুপের মিলিয়ে আপনারা করেছেন। তো এদের ডিসকভার করলেন কি করে? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, বিকজ এই ডিসকভারিটা ইজ আ ভেরি চ্যালেঞ্জিং থিং। এক, দুই হচ্ছে ডিসকভার করার পর সবাইকে এক জায়গায় এনে এটাকে তৈরি করে শুরু করাটা। তো এই জার্নিটা একটু বলুন। অভিজিৎ বলো। আসলে এই আমাদের যে খ্যাপার যে কনসেপ্টটা, আমি গোপা, শঙ্কর চক্রবর্তী অভিনেতা, আমরা প্রথমে তিনজন শুরু করি স্টার্ট। আচ্ছা, তারপরে বাই প্রফেশন আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই। হ্যাঁ, শঙ্করদার মতো অভিনয়, আমিও আমার গানের জগতে ব্যস্ত। সেই খ্যাপামিটা আমাদের তখন থেকেই মানে প্রচুর প্রোগ্রাম করেছি আমরা, খ্যাপামি ছিল, মানে খ্যাপা দলটা এস্টাবলিশ ছিল। তা পরবর্তীকালে যখন ওই সময়টার পরে আর কি গোপা হাল ধরে, ও বললো একটা ইউনিক কিছু করি আমরা, তখন গোপাই সমস্ত কালেকশন করে। গোপা, তুমি ব্যাপারটা বলো। হ্যাঁ, না কালেকশনটা সবাই সবার মতোই করেছি। আসলে মণিমুক্ত তো ছড়ানো থাকে। ওই যে আমাদের একটা কথা আছে না, যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুই পা ফেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো আমার ঘরের আশেপাশে এইসব মণিমুক্ত গুলো আমাদের লুকোনো ছিল। মানে কিরকম ছিল মজার কথা, যেমন আমাদের আজকে সঙ্গে আছে স্নেহা, মানে ও আমাদের দলের সর্বকনিষ্ঠ। মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন গানের কেরিয়ার শুরু করি, আমার সঙ্গে বাজাতেন ওর বাবা। আরে কি সুন্দর, অদ্ভুত ভাবে সেই জেনারেশনটা, তখন ওর বাবা ভীষণ ভালো গিটারিস্ট, এবং তখনও একদম ছোট।
কিন্তু মজার বিষয়টা হচ্ছে আমি যখন মানে উই স্টার্টেড মানে উই মানে ডিসাইডেড টু মেক আ নিউ থিং, তো তখন আমরা সত্যি কথা বলতে গেলে কি আমার ও এক একজনের কথা বলছে, আমি এক একজনের কথা বলছি, বলতে বলতে আমার হঠাৎ মনে হলো যে ওকে মাঝে মধ্যে আমি তো দেখছি ফেসবুকে একটু টুকটুক করে বাজাচ্ছে, তাহলে যে ওয়াই নট শি, ওকে একটু আমরা নিয়ে নিই। তারপর তো তুমি আছো, ওর বাবা আছে, গাইড করবে। কি না যাচ্ছে তো না যাচ্ছে, তো সেই জায়গাটা থেকে তো আমরা দলটাকে তৈরি করি। অ্যাকচুয়ালি আমরা এটা ধামসার দিকে যাচ্ছি। এটা খুব সুন্দর এই জায়গাটা। হ্যাঁ আমরা যাচ্ছি, এটা এখানে একটা ট্রাইবাল স্টাইল অফ রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, তো সেই জায়গা থেকেই আমাদের তৈরি করা আর কি। এবং তারপরে একটু একটু করে সবাইকে নেওয়া, কিছুটা অভিজিৎ, কিছুটা আমি, মানে আমরা চিনতাম জানতাম, তাদেরকে তুলে আনা। এই তো এই যে এক একজন মানে আপনাদের একজন ড্রামস বাজাচ্ছেন, একজন পারকাশনস করছেন, গিটার বাজাচ্ছেন, এদের কি করে একত্র করলেন, কনভিন্স করলেন কি করে? মানে ইটস নট ইজি টু ফর্ম আ গ্রুপ টুগেদার, গেট আ গ্রুপ গোয়িং না? হ্যাঁ, আপনি প্রথমে একটা প্রশ্ন করছিলেন যে এতগুলো বয়সের মানুষ, একদম মানে স্নেহা থেকে শুরু করে আমি, মানে আমাদের ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট জেনারেশন, অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা ডিফারেন্ট জেনারেশন। কি হবে মানে অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে জানি না স্নেহা এই ব্যাপারে কি বলবে, যে গোপাদি কতটা ইজি বা গোপাদির সঙ্গে ওর ম্যাচ করতে কতটা সুবিধা হয়, কি কেমন কি সুবিধা হয় না অসুবিধা হয়? সুবিধা মানে কি বলবো, একটা বন্ধু যেমন হয়, মা যেমন হয়, একজন মানে সব একবারে সব একজনের মধ্যেই আছে এরকম। মানে আমাদের সাথেও যেমন ভাবে কথা বলেন, যেমন ভাবে মেশেন, যেমন ওনার এজের সাথেও উনি তেমন ভাবে মেশেন, জন্য আমার কোনো প্রবলেম হয় না। রাইট। তো এটাই কথা যে জাস্ট মনটাকে ওয়াইড করে দাও, খুলে ফেলো, এবং সেই খোলা মনে ভেবে নাও যে কার সঙ্গে কতটুকু। সবার তো সব রকম হয় না, আমি খুব চেষ্টা করি ওদের সবার সঙ্গে সবার মতো হয়ে মিশতে। রাইট। মানে রিজিডনেস থাকলে কিন্তু কিছু করা যাবে না, এটা খুব বড় কথা। বাট স্নেহা, আমি তোমার কাছে আসবো যে তুমি তোমার যে মানে এজ গ্রুপ, তোমার যে বয়স, সেখানে ইউনো দ্য লাইফস্টাইল ইজ ভেরি ডিফারেন্ট। সেখান থেকে তুমি এরকম একটা গ্রুপের সাথে তোমার ইন্সপিরেশন কি, মানে এর সাথে অ্যাটাচড হওয়ার কি খোঁজো এর মধ্যে দিয়ে? কি খুঁজি বলতে গেলে আমি, তোমার প্রজন্ম তো একেবারে ডিজিটাল প্রজন্ম। আমি দেখো পড়াশোনা তো করতাম, পাশাপাশি এই গিটারটা তো আমার ছিলই আগে থেকে। এবার এই ব্যান্ডে এসে মানে গান বাজনা থেকে শুরু করে, গিটার বাজনা থেকে শুরু করে, মানে কি ইনস্ট্রুমেন্ট নেই যে আমি দেখিনি বা শিখছি না এরকম জিনিস। তো ভালোই লাগে বেশ, সব নিয়ে একদিকে পড়াশোনাও থাকে, আরেকদিকে গিটারে এগুলোও থাকে, গান বাজনা থেকে মানে মাইন্ড একদম সবসময় ফ্রেশ আমার। তো তোমার গিটার বাজানো বা সঙ্গীতের মধ্যে ঢোকাটা কিভাবে এলো? আমার তো আমার মানে আমি কি বলবো, আমার ফ্যামিলিটা পুরোটাই আর কি গান বাজনা করে। আমার বাবা থেকে শুরু করে ঠাকুরদা সবাই আর কি এই গান বাজনার মধ্যে আছে। এবার ছোট থেকে দেখে আসছি সবাই গান বাজনা করছে, সেখান থেকে আমারও ভালোবাসাটা জন্মায় যে না আমিও একজন, বাবা এত ভালো গিটার বাজাচ্ছে, আমারও ইচ্ছা যে না আমিও একজন বড় হয়ে গিটারিস্ট হব, মানে ইচ্ছা আছে। এবার দেখছি। হ্যাঁ এই তো অভিজিৎ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব যে তোমার মিউজিকের শুরুটা কিভাবে, মানে মিউজিকের মধ্যে ঢোকা বা মিউজিকটাকে অ্যাজ এ ক্যারিয়ার এবং মানে এই ব্যান্ডটার মানে সৃষ্টির মানে চিন্তা করা, এটা একটু বলো আমাকে। মিউজিকের ক্যারিয়ার বলতে তো পারিবারিক সূত্রেই গান বাজনার একটা তো মহল ছিলই। বাবা ভালো গান করেন, এবং দাদারা ভীষণ ভালো তবলা বাজান। আমার দাদা তিনিও একটা বিখ্যাত মানুষ। সেই পরিবেশে বড় হওয়া, তারপরে নিজের মিউজিক গুলোকে চেনা। আর আমার বরাবরই ইচ্ছে ছিল একটু মিউজিক কম্পোজিশন করা, গান তো গাই কিন্তু তার সাথে সাথে একটু কম্পোজিশন। আর ফোকটা হচ্ছে একদম আমাদের পারিবারিক সূত্রে পাওয়া, কারণ ছোটবেলা থেকে কীর্তন, এই ধরনের গান, ফোক এসব শুনেই বড় হয়েছে। তারপর আস্তে 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 কোন দিন হই করে হয়ে গেল ব্যাপারটা, নিজেই জানি না যে প্রফেশন করবো। তো আপনি তো, তুমি তো সরি মানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাও, মানে আমি যা তোমাদের ইউটিউব বা ফেসবুকে দেখেছি, মানে স্ট্রিং বলো, পারকাশনস বলো, মানে তোমার তো ব্যান্ডের দরকার নেই, ইউ আর আ ব্যান্ড বাই ইয়োরসেলফ। না এইটা না, আমি এই ওয়ান ম্যান আর্মি শো একটা দেখতাম আমি ইউটিউবে। ওই বিদেশে এটা প্রচুর আছে। ওরা সবাই নিজেরাই মাথার মধ্যে সেই ড্রাম সেট, ওইটা দেখে আমার, আমরা এখানে এনিউটা নিয়ে নেবো। তো সেখান থেকে আমার একটা স্বপ্ন ছিল, যন্ত্রের প্রতি আমার একটা টান সবসময় ছিল। সেই জায়গা থেকে ওই গান করা, যন্ত্র বাজানো, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যখন গিয়েছি আমি একটা ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে এসেছি আর কি, মানে কিনে আর কি।
শখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সেই যন্ত্রটা আমার মানে যন্ত্রটা নয় আমার কাছে, যন্ত্রটা আমার কাছে ভালোবাসা। তো সেখান থেকে মানে নিজেও তো একটা ব্যান্ড তুমি তৈরি করতে পারতে, মানে আর ইট কুড বি এই অ্যান অল বয়েজ ব্যান্ড। হ্যাঁ না বয়, আপনি বলছেন না খ্যাপা ফিমেল ব্যান্ড, হ্যাঁ এখানে আমরা অবশ্যই ওরা ফিমেল, ওরাই টোটালটাই ফিমেলরাই করে। হ্যাঁ আমরা ঢুকে পড়েছি ওদের মধ্যে। না অ্যাকচুয়ালি অভিজিতের তো ব্যান্ড আছেই, ভয়েস ব্যান্ড আছেই, ও তো মানে শো করে, সেই ক্ষেত্রেও ভয়েস ব্যান্ড আছে। কিন্তু মানে আমাদের হঠাৎ মনে হচ্ছিল যে আমরা একটা ডিফারেন্ট, দুজনে ডিফারেন্ট একটা ওয়ে থাকুক, অথচ একটা ইজি অ্যাক্সেস থাকুক। মানে কখনো আমি ওর ব্যান্ডে, কখনো ও আমার ব্যান্ডে, মানে এই ব্যাপারটা থাকুক। এই ইজি গোয়িংটাতে কি হয় যে ক্ল্যারিটিটাও বাড়ে। আর অভিজিৎকে পাওয়া মানে তো আমার মানে যার দলের মেয়েরা আছে তারা তো মানে একদম স্বর্গ পায়। অভিজিৎ ওদের কাছে একটা ভীষণ মানে একটা খনি আর কি। দলে কিন্তু মানে যিনি মানে পারকাশাস বাজায়, ও ভীষণ হাউস ওয়াইফ, কিন্তু ও এত এনার্জেটিক, ওর নাম গীতা। ও জাস্ট যখন ওকে অফারটা করা হয় বাড়িতে প্রায় মারপিট করে হাজবেন্ডের সাথে যে আমাকে হ্যান্ডসেল কিনে দিতে হবে, এবং 3 মাস কঠোর পরিশ্রম করলো এবং সে এখন পারফর্ম করছে। মানে ওর কাছে এটা স্বপ্ন, মানে খুব বড় ইন্সপিরেশন। মানে আমি যখন ব্যান্ডটা দেখলাম এবং তার কম্পোজিশন অফ পিপল ইন দ্য গ্রুপ এত আমার ভালো লাগলো, মানে ভীষণ ভালো তবলাও বাজায়, খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম আর কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গীতার অনেক কিছু প্রবলেম আছে, ও বহুদিন মিউজিক থেকে দূরে ছিল, কিন্তু এই যে আমাদের টানটা, এই টানটাই ওকে আবার সবকিছু থেকে ছিঁড়ে আনা, অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিল। তো সেই জায়গাগুলোকে ছেড়ে আজকে এই জায়গাটায় আসা বা লড়াই করা, অনেক সময় শারীরিক অসুস্থতা থাকে, অনেক সময় স্টেজেও কাজ করতে করতেও অসুস্থ হয়ে গেছে, এরকমও হয়েছে, কিন্তু ওর এনার্জি ওকে কিন্তু আটকাতে পারেনি। মানে স্টেজ করে তারপরে ও অজ্ঞানের মতো হয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে, কিন্তু স্টেজে উঠলে একদম ওটা একটা বড় প্যাশন আর কি না, মানে মানুষের ওই ভালোবাসার জায়গাটা যখন মানুষ খুঁজে পায় তখন কিন্তু সবকিছু ভুলে যায়। অ্যাকচুয়ালি আমরা সবাই সত্যি কথা সেই সময়টা সত্যিই সব ভুলে যাই, এটা মানে দেখা যায় পারফরমেন্সে। আমি মানে যেটা একটু জানার চেষ্টা করবো হচ্ছে যে এই যে আপনাদের যত সদস্য ব্যান্ডের, এরা সবাই কি মানে আপনাদের ওই বিরাটি ওইখানকার সবাই থাকে? মোটামুটি বিরাটি দমদম। কত রকমের কত ট্যালেন্ট আমাদের মধ্যে লুকিয়ে আছে তাদের, সত্যি কথা। এটা আমরা মানে খুঁজতে গিয়েও কিন্তু আমরা এরকম পেয়েছি। যেমন আমার যে খুঁজলেন কি করে, ডিসকভারিটা কি করে? আমার দলে যে তমালিকা, ও কিবোর্ড প্লাস অন্যান্য পারকাশনস বাজায় প্লাস নিজে গান করেন। তো ওই তমালিকা ওকে ওটা হচ্ছে অভিজিতের আবিষ্কার। মানে অভিজিতের সঙ্গে ও অনেকদিন ধরে কাজ করতে চাইছিল, এই জায়গাটা থেকে অভিজিতের সঙ্গে একটা পরিচিতি ছিল। ওর ইউটিউব চ্যানেল দেখে ওর একটা ইন্টারেস্টিং গল্প আছে। ও আমি যখন একক শো গুলো করতাম, ও প্রায় 4 বছর ধরে আমাকে পিং করেছে, অভিজিৎ দা তোমার কাজ করবো তখন ঠিক চিন্তাও না। তারপরে একদিন বললো ঠিক আছে চল আয়, তখন জানলাম যে ভালো কিবোর্ড বাজায়, লোকাল, ও একটা স্কুলের টিচার মিউজিকের, এই সব মিলিয়ে তখন ঠিক আছে ওকে আমাদের খুব দরকার। এরকম ভাবেই সব কালেকশন আর কি। চন্দ্রিমা বলে একটি মেয়ে, গোপাল একটা আমাদের, সেটা মজার গল্প, সেটা সেই গল্পটা বলি। মানে আমরা সরকারি তরফ থেকে আমরা দুজনেই যুব উৎসবে জাজমেন্টে গেছিলাম। তো দুটো ডিপার্টমেন্ট আলাদা ছিল, অভিজিৎ একটা ঘরে ছিল, আমি একটা ঘরে ছিলাম। তো সেই ঘরে একটি মেয়ে গান গাইতে এলো, একটু নার্ভাস। তো যাই হোক, তা গান টান গাইতে গাইতে তা আমি দেখলাম একটু নার্ভাস হয়ে গেছে। তা ও যখন উঠে আসছে তখন আমি বললাম যে তুমি এত নার্ভাস হয়ে গেলে কেন? তখন বলছে যে আসলে ম্যাম আমি না কিবোর্ডটাই বেশি এখন প্র্যাকটিস করছি, আর গানটা গাইছি একটু ঘাবড়ে গেছি। তো আমি তো সঙ্গে সঙ্গে মানে জাস্ট আচ্ছা বাবু শোন, তোর ফোন নাম্বারটা দিয়ে যা। এটা আমার বাবা নেওয়া উচিত না জাজ হিসেবে, কিন্তু আমি একদম চট করে ফোন নাম্বারটা নিয়ে মানে আমি অনুষ্ঠানের পরে দেখা করবি। তো একদম অনুষ্ঠানের পরে তুই শিগগিরই আমাদের গ্রুপে আয়, তোকে আমাদের দরকার। তো সে তো এখন আমাদের পুরো মার্কেটিং এরিয়াটায় দেখছে, ডিজিটাল সবকিছু দেখছে, কিবোর্ডও মানে তমালিকার সঙ্গেও হেল্প করছে, গানও গাইছে। বাহ বাহ, একদম। তো এই যে একটা ফিমেল ব্যান্ড, আপনারা তোমরা যখন মানে পারফর্ম করতে যাও, অনেক সময় রাত হয়, অড টাইমিং, অড লোকেশনস, সব সময় সব ফ্যাসিলিটিস পাওয়া যায় না। হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট? হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কি এরকম যে হয়নি তা না, দু একটা আমাদের এরকম ঘটনার আমরা সাক্ষী হয়েওছি। তো সেই জায়গাটা আসলে
আমি তো বহুদিন ধরেই মঞ্চ করি এবং অভিজিতের সঙ্গে সঙ্গেই আমার যেহেতু ফোক সাবজেক্ট, আমাদের বিভিন্ন রকম মানে একদম আমরা পরিষ্কার কথা যেটাকে আমরা বলি মঞ্চ না মাচা, মানে মাচা করার অভ্যেসটা একটা অভিজ্ঞতা দেয়। মানে এটাও আমার অভিজিতের সঙ্গে সঙ্গে মঞ্চে থেকে থেকে অভ্যাস তৈরি হয়ে গেছে যে মাচা মানে 5,000 10,000 দর্শক, তারা বিভিন্ন রকম কমেন্ট পাস করতে পারে, বিভিন্ন রকম করতে পারে, কিভাবে ঠান্ডা মাথা। আমি মানে তখন এটা আমরা করে ফেলি। মানে এই জাস্ট ফালাকাটায় আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো রাত্রির প্রায় আমাদের 11টার সময় স্টেজ দিল, যেখানে সন্ধ্যে 6টায় দেওয়ার কথা। মানে অলরেডি যখন আমরা উঠেছি তখন পরিবেশ পরিস্থিতি অনেকটাই আমাদের পক্ষে নয়, অনেকটাই অন্যরকম। তো এবং সেখানে প্রায় আপনার 5,000 দর্শক তোমার, এবং বিভিন্ন রকম দর্শক, তারা তখন হিন্দি গান চাইছে। তো হিন্দি গান চাইছে, তখন আমরা বাংলা ফোক নিয়ে উঠেছি, ফোক ব্যান্ড বা যাই হোক বাংলা গান। তো তখন আমাকে ওই মুহূর্তের মধ্যে আমাকে ভেবে নিতে হয়েছে যে মঞ্চটা কিভাবে সামলাবো, কি গান গাইলে ওরা নেবে। হ্যাঁ, তো আমাকে হয়তো তমালিকা বা স্নেহা বলছে এবার কি গান, এবার তো আমাদের লিস্টে এটা ছিল না, এটা না, আমাদের এইটা গাই। আর তখন কি করে মানে নিজেদের প্রিপেয়ার করলেন কি করে? মানে এটা ওই যে বললাম অভিজিতের সঙ্গে মঞ্চ করার অভিজ্ঞতাটা আমার ছিল, এবং অভিজিৎ আমাদের প্রচন্ড হেল্প করে, আমাদের বলেই দিয়েছিল যে যদি প্রবলেমে পড়ো ওই অঞ্চলের আঞ্চলিক দুটো গান রেডি করে যাও, এটা কিন্তু খুব কাজে দেবে। কিন্তু সত্যি মানে কত স্ট্র্যাটেজাইজ করতে হয় অ্যাজ আ প্রফেশনাল মিউজিশিয়ান। মানে আমরা যারা শুনি গান তারা কিন্তু অত ভাবি না, যে আমরা ভাবি যে কি আছে গান 4টে ইনস্ট্রুমেন্টে টান মারা আর গলা দিয়ে চিৎকার করা, কিন্তু কত মানে অ্যাপার্ট ফ্রম দ্য প্রসেস অফ ট্রেনিং, মানে দেয়ার ইজ সো মাচ অফ স্ট্র্যাটেজি, প্ল্যানিং এন্ড প্রিপারেশন। আর সেটাও ফট করে যে মানে অনেক সময় মানে অন দ্য ফ্লাই ডিসিশন নিতে হয়। হ্যাঁ, নিতেই হয়, মানে ভয়ঙ্কর ভাবে নিতে হয়। এবং আর এই সব এনভায়রনমেন্ট তো ইজ ভেরি আনকন্ট্রোলেবল না, মানে এবং আমি বিশেষ মানে সত্যি কথা বলতে গেলে কি অভিজিৎ যখন ওই গান দুটো বলে দিয়েছিল তখন আমার মাথার মধ্যে কাজ করছে যে একমাত্র এখন এই সময় দর্শককে ঠান্ডা করার একটাই জায়গা, এদের কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে, এদের পরিবেশ পরিস্থিতির ইয়েতে গানটা গাওয়া, এবং দ্য ম্যাজিক ওয়ার্ড মানে আপনাদের একটা এনার্জি, কিন্তু ব্রিলিয়েন্ট এনার্জি, মানে স্পেশালি সরি আপনি বলছি তুমি, তোমাদের যে গানের যে এনার্জি আমি দেখেছি পুরো টিমের ইজ ফ্যান্টাস্টিক। মানে ওইটা আমার মানে মাঝে মাঝে একটু লো ফিল করলে আমি তোমাদের ফেসবুক পেজ গিয়ে আমি শুনি আমাকে একটা মানে হাই দেয় আর কি। কারণ অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি মানে স্নেহা কি বলবে আমি জানি না, মানে আমি খুব চেষ্টা করি সবাইকে এই এনার্জিটা দেওয়ার মঞ্চে। মানে আমি প্রথম থেকে মানে আমি ছোটবেলা থেকেই আমার মধ্যে হয়তো এই ব্যাপারটা একটু ছিল, মানে আমি খুব এনার্জেটিক, আমার অনেক কিছু বড় অপারেশনস আছে কিন্তু আমি সেগুলোকে বদল করি না, আমি ভীষণ এনার্জেটিক। এবং কি স্নেহা অবশ্যই মঞ্চে আমি ওরা যখনই দেখি ওরা একটু ঝিমাচ্ছে তখনই ওদেরকে চেয়ার আপ করা শুরু করে দিই। এই জন্য আগে বললাম না যে সব এজ গ্রুপের সাথে মানে উনি ম্যাচ হয়ে যায়, সব এজ গ্রুপের সাথে। না সবচেয়ে ভালো লাগে আপনাদের তো সরি তোমাদের যে এই অনেক রুফটপ কিছু কনসার্টস নাও, সেম লোকেশন তো কিছু কিছু যেগুলো হয় যে রুফটপ ভিডিওস যেগুলো শুট করো বাড়ির ভেতরে, ওগুলো আমার খুব ভালো লাগে বিকজ ভেরি ন্যাচারাল ইয়েট মানে লট অফ এনার্জি, মানে দেয়ার ইজ লট অফ সোল এন্ড এনার্জি, ওইটা খুব ইম্পর্টেন্ট আর কি। মানে অ্যাকচুয়ালি আমার একদম 5 বছর বয়স থেকে মঞ্চ, মানে মঞ্চ মানে গান বলে না, অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিংটা খুব ভালোবাসতাম বলে আমি মঞ্চ করতাম। তারপরে আকাশবাণীতে আমার চাকরি জীবন শুরু আমার অ্যানাউন্সার হিসেবে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু মা অসুস্থ হয়ে গেছিলেন, বাবা মারা গেছিলেন বলে আমাকে জাস্ট টার্ন করতে হয় আমার চাকরি জীবনে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমার এত ছোটবেলা থেকে ইজি হয়ে গেছে। তারপর তো অভিজিতের সঙ্গে গান মঞ্চ সেটা একটা আলাদা জায়গা করেছি। তো এইটা করতে 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 এখন না হয়ে গেছে কি যে ওই একটা জিনিস বুঝতে পেরেছি যে মঞ্চের মধ্যে আমি আছি মানে আমাকে এন্টারটেইন দিতে হবে। ওরা পুজোর সময় মজা নিতে এসেছে বা যে কোনো সময় মজা নিতে এসেছে, সেটা দেওয়া আমার কর্তব্য এবং আমাকে সেটা ফুল এনার্জি দিয়ে দিতে। যখন পুজোর কথা এলাম, পুজো আসছে, পুজোর কোনো স্পেশাল প্ল্যান গান? অবশ্যই আমাদের প্রতি বছর পুজোতে একটা করে মৌলিক গান হয়, আর সেটা অ্যাকচুয়ালি
অভিজিতের লেখা সুর। অভিজিৎ ইজ ভেরি গুড কম্পোজার এবং ওর ভীষণ ভালো লিরিসিস্ট। তো আমরা ওই গানটা কি স্নেহা হবে, গানটা একটু হোক, গানটা একটু হোক, আমাদের দর্শকদের একটু শোনাই গানটা। একদম একদম আমরা এক ঝলক একটু, হ্যাঁ একটু শোনা যায়। অভিজিৎ একটু কি আমাদের হেল্প করবে? অবশ্যই, আচ্ছা এটা করতেই হবে। চল তাহলে স্নেহা গাইবি কিন্তু? হ্যাঁ অবশ্যই। চলো। দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর, ঢাক বেজেছে ঢাঙ্কুরাকুর পুজোর গন্ধে, ক্যাপার ছন্দে আগমনের সুর, মা আসছে বাপের বাড়ি আনন্দে ভরপুর। দুর্গা মা, 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 দুর্গা মা। এই বলো দুর্গা মাই কি জয়, এই বলো দুর্গা মাই কি জয়। বাজা। আমরা চণ্ডী, আমরা কালী, আমরা বেহুলা পার্বতী, আমরা চণ্ডী, আমরা কালী, আমরা বেহুলা পার্বতী, আমরা লক্ষ্মী মমতাময়ী, বিদ্যা বুদ্ধিতে সরস্বতী। কাশের বনে লাগলো দোলা, আমরা খেপা আপন ভোলা, এই কাশের বনে লাগলো দোলা, আমরা খেপা আপন ভোলা, গান বেঁধেছি মনের টানে তাই দিয়েছি সুর, মা আসছেন বাপের বাড়ি আনন্দে ভরপুর। দুর্গা মা, 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 দুর্গা মা। এই বলো দুর্গা মাই কি, এই বলো দুর্গা মাই কি। क्या बात, क्या बात। তার পুজোর কি প্ল্যান, মানে কোনো রিলিজ আসছে, কোনো এই আমাদের কোথাও ঘুরতে যাওয়া বা কিছু? সেগুলো তো আছেই আমাদের। মানে এই মেয়েটা আগে একটু ছোটবেলায় বলতো আজকে আমার দুর্গা ঠাকুর দেখতে যাব, আজকে কেন ছুটি দেবে না, সেই মেয়ে এখন বলছে যে, সেই মেয়ে এখন খুব বড় হয়ে গেছে, হবে ফার্স্ট ইয়ারে ঢোকেনি, সেই মেয়ে এখন বলছে না 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 প্রোগ্রাম থাকবে, প্রোগ্রামের মধ্যে দিয়ে ঠাকুর দেখব। এমনকি ওর এমন হয়ে গেছে, ওর জন্মদিন আছে 27শে জুলাই, আমাদের সেদিন একটা শুট আছে সারাদিন, তো আমরা বলেছিলাম যে ওই দিনটা বাদ দিয়ে দিই নাকি, একটা প্রোগ্রামও আছে সন্ধ্যেবেলা, ওটা অভিজিৎ বলবে। তো ও বললো যে না, আমার ওই গানটার মধ্যে দিয়ে আমার জন্মদিন পালন হবে। হ্যাঁ আমার এটা এখন ভালোবাসা তৈরি হয়ে গেছে, মানে অবাক, আমি এটা ছাড়া এখন চলতে পারবো না। একটু প্রফেশনাল ইয়ার। বাট একটা জিনিস আমার মানে এই সবের মধ্যে যে এত অ্যাটাচমেন্ট, আমাদের একটা পরিবারের মতো হয়ে গেছে। এক্স্যাক্টলি, বাট এই পরিবারের মধ্যে দেখো, মানে এই যে যারা দলের সদস্য, তাদের যারা মানে দে হ্যাভ পার্টনার্স, যারা বিয়ে হয়ে গেছেন, বা হাউ ডাজ দেয়ার ফ্যামিলি ইন্টিগ্রেট, মানে সেখানে কখনো কখনো তো একটা চ্যালেঞ্জ আসতে পারে, মানে মানে হোয়াট আই হ্যাভ সিন স্পেশালি মেয়েদের ক্ষেত্রে অনেক সময় মানে অতটাও সহজ না, সেরকম কিছু কি ইনসিডেন্টস হয়েছে, মানে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? হ্যাঁ ইনসিডেন্ট যে হয়নি তা না, মানে সেক্ষেত্রে আমিও হয়তো বাদ নেই, সাংসারিক অনেক কিছু চাপ বা অনেক কিছু প্রবলেমসই আমাদেরকে ফেস করতে হয়। তো মানে অভিজিৎ হয়তো যতটা ইজি একটা জায়গা থেকে বেরিয়ে যেতে পারে, হয়তো আমার সেদিন বাড়িতে প্রবলেম আমাকে ফেস করতে হয়। তো এরকম আমার মানে দলেও যারা বিবাহিত, যাদেরকে সংসার থেকে আসতে হয়, এখন অভিমান, কষ্ট, দুঃখ, কান্না সবকিছুই থাকে, কিন্তু ওটাকে আবার মুছিয়ে দিয়ে আনন্দ করে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা পালনও করতে হয়। এখান থেকে আসবো মানে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা অনেক সময় মানে ইগনোর করি, অতটা খুব লাইটলি নিই, যে মেন্টাল হেলথ। তো মেন্টাল হেলথ ইস্যুস হয় কখনো, মানে দের ইজ ডিপ্রেশন, বা যখন ডিপ্রেশন ঠিক বলবো না, ডিপ্রেশন ইজ আ ভেরি মানে বিগ ওয়ার্ড, যে অনেক সময় হয় না যে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল একটা এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো সেই ক্ষেত্রে ইউ ফিল লো, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? মানে এটা আমি সবাইকেই বলবো নিজেদের পার্সপেক্টিভটা একটু জানাতে, এই জন্য আমি এই মেন্টাল হেলথ সেকশনটা, এই জন্য আমি একটু কথাবার্তা
খুব মানে বলতে চাই ক্লিয়ারলি যে প্রত্যেকটা এপিসোডে আমি চেষ্টা করি একটু বলার, কেননা আমাদের মধ্যে আজও মেন্টাল হেলথের সেই ইয়েটা নেই, মানে পিপল ডু নট অ্যাকনলেজ যে মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট অর ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ফিজিক্যাল হেলথ। তো সেই জন্য আমি এটা নিয়ে একটু সবার পার্সপেক্টিভটা জানতে চাই, সো দ্যাট আমাদের দর্শক যারা দেখছেন তারা তাদের মতো করে তাদের একটা সলিউশন খুঁজে বের করতে পারেন আর কি। সরি, তা আমি কি শুরু করবো? হ্যাঁ বলো বলো। তারপর তুমি বলো, শ্রেয়া শেষে বলিস, ঠিক আছে? তো হ্যাঁ, মেন্টাল হেলথ কারোর যে সমস্যা হয় না, লো লাগে না, একাকিত্ব লাগে না বা ফ্রাস্ট্রেশন লাগে না, যে কাজটা করতে চাইছি এটা যদি কেউ বুকে হাত দিয়ে বলে আমার নেই, আমি তাহলে বলবো খুব মিথ্যে কথা। হ্যাঁ, আমরা যারা ম্যাচিওর, ওরা হয়তো অনেক ছোট, ওদের কাছে জীবনের ইয়েটা অনেক ছোট, তো হয়। তো সেটা প্রথম কথা হচ্ছে যে আমার সাইকোলজি মানে সাবজেক্ট ছিল, তো যে কারণে আমি হয়তো একটু বেশি মানে ব্যাপারটাকে নিয়ে ফিল করি বলে আমার হয়তো একটু মেন্টাল হেলথ প্রবলেমটা একটু বেশি হয়, ইস্যুটা। কিন্তু আমি খুব চেষ্টা করি তখন ব্যাপারটাকে, আমি যেটা বলবো আর কি, ওই রবীন্দ্রনাথের কথায় বলবো, ভালো মন্দ যাহা আসুক সত্যকে নাও সহজে। তো সেই সত্যটাকে সহজভাবে যদি যে যত নিতে পারবে, যে ঠিক আছে ভাই হচ্ছে না, কষ্ট হলো, কিন্তু এটাই আমার হয়তো হওয়ার ছিল, আমি আরো বেটারমেন্টের জায়গায় যাবো বা নেক্সট টাইম গুড লাক ফর চেষ্টাটা, মানে এই অ্যাটেম্পট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য আউটকাম, মানে এটা করতেই হবে। আর তাছাড়া মেন্টাল হেলথ ইস্যু থেকে বেরিয়ে আসার আমার মনে হয় আমি যেটা করি আর কি, সেটা সবাই জানবে, মানে বুঝতে পারবে কিনা বা করতে পারলে খুব ভালো হয়। ধরুন একটা জিনিস নিয়ে আমার একটা প্রবলেম হচ্ছে, তুমি সেটা থেকে কিছুতেই ওভারকাম করতে পারছো না, সেটা কিনা সেই মুহূর্তে ভুলে যাও। আমি যেটা খুব করি, মানে আমি করি কি, একদম কিছু ওই অদ্ভুত হিন্দি সিনেমা বাংলা সিনেমা আছে না, সে মারাত্মক মেলোড্রামা বা এরকম কোন সিরিয়াল বিভৎস মেলোড্রামা হচ্ছে, মানে যেগুলো আমরা দেখি না, আমি ওরকম একটা কিছু চালিয়ে দিই। আমার মানে মেন্টাল একটা ওয়াশ আউট হওয়া যায়, মানে আমি তাতে হাসি, আমি মজা পাই যে মানে বিভৎস মেকআপ টেকআপ করে একজন মহিলা বলছে যে আমার স্বামী মারা গেছে, মানে একজন নায়ক সে হঠাৎ একটা এরকম একটা উদ্ভট ড্রেস পরে, মানে সেটা পরার কথা না, মানে ড্রেস পরে নাচতে নাচতে সে খুব মেলোড্রামাটিক একটা ডায়লগ দিচ্ছে, নায়িকাও তার সঙ্গে, মানে আমি এরকম একটা কিছু ফিল্ম দেখি। আর না হলে সেটা যখন শান্ত হয়ে যায়, তারপর আমি যেটা করি, আমার যেটা ভালো লাগার বিষয়, আমি বই পড়তে অসম্ভব ভালোবাসি, আমার বাড়িতে একটা লাইব্রেরি আছে, আমি একটু বিভিন্ন ধরনের বই পড়ি বা ভালো সিনেমা দেখি, মানে ওই জায়গাটা থেকে আউট, একটু ডিট্যাচড হয়ে যাওয়া ফ্রম দ্য প্রবলেম। হ্যাঁ, ওটাকে নিয়ে যদি বসে থাকি আমি ওই প্রবলেম, ওইটাকে নিয়ে বেশিরভাগ লোক আমরা সিনথেসাইজ করি না, ওটাকে নিয়ে ভাবি কেন হলো, কি হলো, বেরোতে পারি বা ওয়াশ আউট না করে দিতে পারি। আসলে এটা আমার মনে হয় মেয়েদের একটু সহজতা বেশি থাকে। এটা আমি আমার স্ত্রীর ব্যাপারেও দেখি যে শি ইজ মাচ ফাস্টার ইন রিকভারি, মানে আমার থেকে, মানে আমি অন্তত হয়তো কখনো ধরে বসে থাকি, বাট মানে শি হেল্পস মি আ লট। হ্যাঁ, এটা কিন্তু কেন জানেন তো, মানে কেন জানো তো, আমি তোমাকে বলি, মানে অ্যাকচুয়ালি না, আমরা মেয়েরা আমাদের সহজাত কিছু ব্যাপার আছে, আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় আমরা পরে ঘরে যাব, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট এভরিথিং। ছেলে বড় হলেও আমাদের স্নেহা কি বলে এই নিয়ে, তুমি কি করবে অ্যাডজাস্টমেন্ট? ধরো তোমার হাজবেন্ড বললো যে না গিটার না, আমার সাথে চলো আমেরিকা, তাহলে ওটা কোনো হাজবেন্ডই হবে না, কি না গিটার যে না করবে এসবে, সে চলো টাটা বাই বাই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যাকসেপ্টেবল অফ গিটার আর ব্যান্ডে থাকতে দিতে হবে, এই দুটো কি মানে ক্লজ আর কি? আচ্ছা, আমাকে এই প্রফেশনে থাকতে দিতে হবে আর এই ব্যান্ডের সাথে, মানে এই এটার সাথে আমার টাচে থাকতে হবে, গান বাজনার সাথে, তাহলেই হতে পারবে, নয়তো না। আচ্ছা, ফ্যান্টাস্টিক, ভেরি ক্লিয়ার। অভিজিৎ একটু বলো। আমি আর কি বলবো, মানসিক ভাবে তো সবসময় আমরা বিধ্বস্ত থাকি, আমাদের বাই প্রফেশন, ওঠা পড়া উত্থান পতন তো আছে, স্পেশালি তোমাদের যে প্রফেশনটা, মানে এর মধ্যে কি একটা বিরাট বড় আনসার্টেনিটিও হয় না অনেক সময়? আমি যা দেখেছি বা অনেক বন্ধু বান্ধব যারা আছেন এতে, যে একটা ভালো শো এলো, খুব এক্সাইটেড, বড় হঠাৎ লাস্ট মোমেন্টে সেটা হলো না ফর সাম রিজন, তো এই সব অনেক কিছু আছে, মানে এটা তো একটা খুব স্মল এক্সাম্পল, রাইট? যেটা হয়েছে সেগুলো নাম উচ্চারণ করছি না, অনেক ক্ষেত্রে দেখেছি অনেক বড় বড় বিগ শট, তারা যা হয় আর কি, রাজনীতি শিকার হয়েছে, আমি প্রচুর হয়েছে এরকম, সেটা নাইবা বললাম, কিন্তু এইগুলো মেন্টালি খুব মানে ডিপ্রেশন আনে। কিন্তু এখন যেটা আমার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমি অনেকগুলো যন্ত্র নিয়ে ঘাটাঘাটি করি সারাদিন, আমার এগুলোকে অনেক অক্সিজেন দেয়, রাইট? এবং সেই অক্সিজেন গুলো হচ্ছে মানে ভয়ঙ্কর লেভেলের। এবং আমি বেসিক্যালি সংসারী নই, সংসারটা ওই করে একদমই নই আমি, মানে
তাই বলে আমার প্রচুর চাপ থাকে। না ও টোটালটা আমি একদম আমার যদি 24 ঘন্টা যদি গান বাজনা হতো সবচেয়ে বেশি খুশি হতাম। মানে ওই জায়গা থেকে একটা তো ভালোবাসার জায়গা গান বাজনা আছে মেন্টালি, এবং ওই চলছে আর কি, যেরকম ভাবে চলে আর কি যে কদিন। তো এটা মানে প্রসেসটা কি, তুমি কি বার্তা দিতে চাও যে কিভাবে? এইটা হচ্ছে মেন্টাল বার্তা থেকে সবাইকে বলবো, সঙ্গীত এমনই একটা জিনিস, মিউজিক, যার জন্য আজকে মিউজিক থেরাপি হচ্ছে। আমার এক বন্ধু অনিক বলে একজন ভালো এমটি, ও আমার জন্য স্পেশাল বলেছিল করাবে, একটু অসুস্থ আছে। রুবিতে একটা আমাদের কোর্স করার চালু কথা আছে, এটা একটু বলো একটু প্লিজ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা মানে কারণ অনেকে কিন্তু এগুলো দরকার, তারা জানেন না। মানে আপনি হয়তো জানেন, মানে এটা অনেকেই জানে, কুমার শানুর একটা গান, যে গানটা ইউএসএ তে মানে রীতিমতো ওই গানটাতে অনেক পেশেন্স, ওটা মানে ভালো হয়েছে মানে ওই গানটা শুনে। হ্যাঁ, জব কোই বাত বিগড় যায়, এই বিখ্যাত গান শানুর, এটা আমিও শুনি কিন্তু মন খারাপ। এবং সেই গানটি শুনে এটা দেখা গেছে অনেক পেশেন্ট তাদের রিকভার করেছে। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয়, আমাদের যোগ, ধ্যান এবং ক্লাসিক্যাল এমন কিছু রাগ আছে, সেটা বিরাট একটা লং প্রসেস, মানে অনেক বড় আলোচনার মধ্যে। প্রত্যেকটা রাগের সময়কাল ধরে যদি সেগুলোকে যদি শোনানো হয় পেশেন্টকে, তাহলে তারা বিভিন্ন রাগের বিভিন্ন পেশেন্ট, মানে বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে। মানে তুমি মেন্টালি ইল হেলথ থেকে হেলথে আসতে বলছো যে শুধু মিউজিক থেরাপি। এবং আমাদের বাংলার ফোকের মধ্যে এমন কিছু কিছু টিউন আছে যেগুলো শুনলে মানুষের মন, শরীর সব ভালো হয়ে যায়। এটা কি ভাইব্রেশন? হয়তো ওই পার্টিকুলার, যেমন তানসেন যেমন মেঘরাগ গাইলে বৃষ্টি পড়বে, নিশ্চয়ই একটা কোনো তার সাথে আছে। সেরকমই কিছু বাংলা, আমাদের হিন্দু, আমাদের যে ভারতীয় রাগ সঙ্গীতে এমন কিছু টিউন আছে যেগুলো শুনলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। যেমন আপনি পাহাড়ি কোনো টিউন শুনলে একটু, আপনি কিছু না ফোকের যেমন এই টিউনটা তুমি একটু শোনাও, একটু শোনাও না, গান গাও না বুঝি। চল মিলে সমঝাবো দেশে বড় দুঃখ রে, আসম দেশে রে মিলি চাওয়া করিয়া। क्या बात। এই সদর বলে কাহু কাহা, আর বাবু বলে ঘরিয়া, সাহেব বলে লিব কি করতা, जो जो दूरा चल मिले समझाबো। এটা একটু অন্য একটা জনারের গান, জুগুর গান। কিন্তু সত্যি আমার মনটা অনেক মানে একটা কেমনি একটা হ্যাপিনেস, মানে ফিলস উইথ হ্যাপিনেস। আচ্ছা, আমি কি অভিজিৎকে একটা কথা বলবো? অভিজিৎ, তোমার একটা গান যেটা আমার বিভৎসভাবে টাচ করে, মানে সারা জীবন ওই গানটা আমাকে ভীষণ টাচ করে। মানে ওই গানটার মধ্যে অদ্ভুত মাদকতা আছে, সেটা যদি তুমি 2 লাইন শোনাও। যদি বন্ধু যাইবার চাও। আচ্ছা, এটা একদম ভাওয়াইয়া গান একটা। বিধার যদি বন্ধু যাইবার চান, ঘরের গামছা থুইয়া যান রে, বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যান রে। এই গানগুলোর মধ্যে মানে বাংলার পুরো মাটির একটা তো শিকড়ের আছে, সেই জায়গা থেকে তো ভালো লাগা। বাহ, আমি দেখেছি অনেক, এটা খুব হিল করে, একটা হিলিং একটা, মানে সঙ্গীত তো মানে একটা থেরাপি বলতে পারেন। হ্যাঁ, তো অ্যাবসলিউটলি। তো স্নেহা, তোমার কখন এরকম ফিল হয়েছে কি, তুমি একটা অন্য জেনারেশনের একটা মানুষ, তো তোমার এরকম কখনো হয়েছে? না, সত্যি বলতে আমার এই মেন্টাল হেলথ ইস্যু কখনোই হয়নি। মানে হয়েছে ধরো কোনো জায়গায় গিয়ে পড়াশোনা, ধরো মানে স্যারের কাছে কি ধরো পড়াটা পারলাম না, একটু মুড অফ, বা আমার কাছে একটু বকা খেলাম, এই ব্যাপারে একটু মুড অফ, ঠিক আছে, আমার কারোর সাথে কথা নেই, দরজা বন্ধ করে দিয়ে গান বাজনা করতে বসি, ব্যাস একদম ফ্রেশ। মানে মিউজিক ইজ দ্য হিলিং। সত্যি মিউজিক থেরাপিটা আমার খুব বেশি ভালো আমার মানে কাজ করে। কেন অনেকেই আমি দেখেছি না, মানে বাচ্চাদের যদি কেউ গান বাজনা বা এরকম করে, আরে পড়াশোনা করো, কারণ আমার মনে হয় যে না, আমার মা বাবা দুজনেই মানে যেমন পড়াশোনা রাখো তুমি করবে, তেমন গান বাজনা রাখো, দুটো দিকে তোমাকে একইভাবে এগিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি। তো আমরা অনেক মানে কি বলবো, শক্ত কথাবার্তা বললাম,
এবার একটা প্রাণবন্ত একটা গান হোক, একটা লাইভলি সং, which is what I really look up মানে খ্যাপা ফিমেল মিউজিক ব্যান্ডের কাছ থেকে আমি পায়টা গাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো কালজয়ী গান একটা, চলো ই এক মিনিট। মানে এটাও একটা সরি আমি একটা কথা বলতে, এটা আমি দর্শকদের বলতে চাই যে এটা একটা মানে ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন আ পডকাস্ট বলতে পারো, একটা মানে কনসার্ট অন দ্য হুইলস হচ্ছে। এরকম আমরা করতে পারি কিন্তু আর কনসার্ট অন দ্য হুইলস আমাদের একটা অভ্যাসও আছে তাই না অভিজিৎ? মানে আমি তো ভাবছি কি করে বাজাচ্ছে অভিজিৎ আর স্নেহা পেছনে, আমি এই আঁকে বাঁকে চলছে গাড়ি, তার মধ্যে এরকম কনসার্ট আমি আই এম দ্য অনলি অডিয়েন্স, লাইভ অডিয়েন্স। যদি ভালো হয় তাহলে চলো হ্যাঁ চলো চলো। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, হেরে গেলে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। क्या बात क्या बात क्या बात क्या बात। আমরা অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য শো। তো একটা প্রশ্ন আমি যেটা জানতে চাই করতে চাই হচ্ছে যে ফিউচার অফ খ্যাপা ফিমেল ব্যান্ড কি? আমি যেটা দেখছি তোমাদের মানে শঙ্কর দাও আসছে তোমাদের সাথে, সামনে পুজো আসছে, তো ফিউচারটা কি, মানে হাউ ডাজ দিস ব্যান্ড গো? মানে অ্যাকচুয়ালি আমাদের এটা আমি বলি, হ্যাঁ এটা আমি অভিজিৎকেই বলতে দেব। ফিমেল ব্যান্ড মানেই যে গান বাজনা তা কিছু নয় সবসময়। হ্যাঁ এর মধ্যে থাকবে, ওরা তো অবশ্যই পারফর্ম করছে, আমাদের বড় উদ্দেশ্য আছে সেখানে, গান তো হবেই, তার সাথে সাথে না আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে কেন অভিজিৎ আর শঙ্কর দা মানে এলো আর কি। মানে আমি বেসিক্যালি ওদের তো মানে সঙ্গে থেকে আমরা একটু অন্য ধরনের জনার করতে যাচ্ছি, এবং সেখানে কবিতা গান, আমাদের ডান্সের একটা সেকশন আছে, বাংলার যে ফেস্টিভ্যাল গুলো আছে সেইগুলোকে নিয়ে ধরে গান, এবং যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের ব্যান্ডের উদ্দেশ্য যেটা প্রথম থেকে ছিল, এই যে পিছিয়ে পড়া অনেক মহিলা আছে যারা আমরা দেখি কেউ টোটো চালায় অথচ দারুণ গান গায়, পেট্রোল পাম্পে পেট্রোল দেয় দারুণ গান গায়, চালওয়ালি আছে দারুণ গান গায়, এগুলো আমি সব কালেকশন করছি, 50 জনের মতো হয়েছে, তাদের নিয়ে আমরা মঞ্চে উঠবো, বাহ মানে উঠবো, বড় শো হবে সেখানে, প্রত্যেকটা শোতে ওদের দুজনকে আমরা সুযোগ দেবো যে এদের মধ্যে সেই যোগ্যতাটা আছে গান বেছে, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এটা রিয়েলি ভেরি ইন্সপায়ারিং। আর তুমি যে এই জিনিসটা যে এটার যে পেছনে যে কত পরিশ্রম লাগে, কত ইন্সপিরেশন লাগে, আমি সেটা মানে রিলেট করতে পারি, কারণ আজকালকার দিনে আমি যে দেখেছি কোনো চেনা মুখ না হলে হট করে মানে লোকে কেউই সেটা গ্রহণ করে না, বাট এই যে জিনিসটা যে শক্ত জিনিসটাকে নিয়ে পেছনে পড়ে থেকে লোকের মধ্যে তাদের সেই ট্যালেন্ট গুলোকে আনা, হ্যাটস অফ টু অল অফ ইউ। তো আর পুজোয় কিছু মানে স্পেসিফিক কিছু মিউজিক বেরোচ্ছে বা কোনো বাইরে যাওয়া ফাংশন হ্যান ত্যান? হ্যাঁ আমাদের অলরেডি বুকড সমস্ত অনুষ্ঠান পুজোর, গুড এবং পুজোর পরেও আমরা হয়তো বিদেশ যাওয়ার চেষ্টা চলছে আর কি, আচ্ছা কথাবার্তা চলছে সেরকম,
না অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে গেলে কি আমাদের সংসারটা তো বড়, আর সংসারে মানে মা বাবা হিসেবে আমরা কোনো সন্তানকে ছেড়ে যেতে চাইছি না, সেই জন্যই হয়তো অনেক ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে যাচ্ছি। মানে সেরকম হলে সবাই যাব, না গেলে কেউ যাব না টাইপের একটা মানসিকতা রাখার চেষ্টা করছি, যে কেউ যেন না কষ্ট পায়। আর বাইরের শো এর কথা তো হচ্ছেই, তো বাইরের শো এর ক্ষেত্রেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি এবার আমাদের কলকাতা অলরেডি, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল অলরেডি পঞ্চমী টু দশমী আমাদের প্রোগ্রাম বুক হয়ে গেছে, তো সেই জন্য আর বাইরে যাওয়ার কথাটা ভাবছি না। হয়তো নভেম্বর ডিসেম্বরে আমাদের কিছু বাইরে মানে ভারতবর্ষের মধ্যেই বাইরে কোথাও ছোট হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাই। হ্যাঁ একটা আমরা গান দিয়ে শেষ করি, আর অভিজিৎ শুরু করো। থ্যাংক ইউ আসার জন্য শোতে, আমি খুব ভালো লাগলো আড্ডা মেরে। আমি অনেকদিন ধরেই বলছিলাম তোমার সাথে আমরা একদিন আড্ডা মারবো, এবং আমি সবাইকে দর্শকদের বলবো যে কলকাতাতে, আমি বিদেশে দেখেছি, কলকাতাতে এটা প্রথম এই ধরনের একটা চলন্ত গাড়িতে মানে মোটর চড়ে ঘুরছে খ্যাপা। তুমি তখন ওই যে কথা বলতে বলতে বললে না যে আমি ওনাকে দেখে, অভিজিৎ কিন্তু ভীষণ স্বভাব কবি, ভাবতে ভাবতে লিখে ফেলে। আমি ভুবনেশ্বরে করছি, হ্যাঁ 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 তুমি তাই করো, তারপর আমরা অন্য কিছু ঢুকে যাবো। আর মোটরে চড়ে ঘুরছে খ্যাপা, এই মোটরে চড়ে ঘুরছে খ্যাপা কলকাতা শহর, উঁচা উঁচা বাড়ি দেখো কত না বহর, আরে কত না বহর, আরে চল ভাসি চল গানের টানে, চল ভাসি চল গানের টানে, হৃদয় আছে প্রাণে প্রাণে, গানওয়ালার গাড়িতে আজ জমেছে আসো, জমেছে আসো, এই জমেছে আসো আলকিনারে, আলকিনারে লহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হাজাকে চামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আশা। গাও জি। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বসে, ও ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বসে, আর কি থাকিবে বাপের ঘরে, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে।